সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। স্মার্ট প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভালোবাসবো কর্মে, সততায়, শপথে ও ত্যাগে। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। এই দরবারে যখন দাঁড়িয়েছি তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং প্রিয় বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার নিখাদ ভালোবাসা প্রতিফলিত হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এর ভিত্তি। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলেছে। তাই সশস্ত্র বাহিনীকে শুধু আধুনিক যুদ্ধ সরঞ্জামে সীমাবদ্ধ না রেখে পেশাগত দক্ষতা ও কৌশলগত জ্ঞানার্জনে জোর দেন তিনি। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সরকারের নির্বাচনী ইশতেহারে সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাহিনীর প্রতিটি পরিবারের কল্যাণ, বাসস্থান, চিকিৎসা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করবে তাঁর সরকার। পুনর্মূল্যায়ন করে গঠন করা হবে আধুনিক বেতন কাঠামো। সাধারণ একটি চাকরি নয়, সৈনিক জীবন একটি বিশাল ত্যাগের নাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং গুম কমিশন সংক্রান্ত নতুন ও কার্যকর আইন করবে সরকার। এ ধরনের 7টি অধ্যাদেশের বিল পাশ না হলেও তা বাতিল হয়নি বলে জানিয়েছেন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার সরকারের 2 মন্ত্রী বলেন, এসব অধ্যাদেশের ত্রুটি, সাংঘর্ষিক ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করে নতুন আইন করা হবে। এ নিয়ে না বুঝেই বিরোধী দল রাজনীতি করছে। তাদের অভিযোগ, সাংবিধানিক অধিকার হলেও যুক্তি ছাড়াই সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। কয়েকটি অধ্যাদেশের ত্রুটিও ধরিয়ে দেন 2 মন্ত্রী। কেউ কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব,
করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতি। যতদিন সম্ভব হবে ততদিন জুলাই সনদ বাস্তবায়নে সংসদে লড়াই করবে বিরোধী দল। পরিস্থিতি অনুকূলে না এলে 1 সেকেন্ডের সময় ক্ষেপণ না করে নামবে রাজপথের আন্দোলনে। জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এবার আর অর্ধেক নয়, পরিপূর্ণ সফলতার জন্যই হবে আন্দোলন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান। যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এটা সবাই জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে কোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, অন্যথায় সংসদ ভবন ঘেরাও করা হবে। সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃত সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবার থাকবে না। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি ক্ষমতায় এসে পদে পদে প্রতারণা করছে। প্রতিশ্রুতি দিলেও তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণ আন্দোলন ছাড়া সংস্কার করবে না এই সরকার। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। তাদের যে সংস্কারের দফা, সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। বিএনপি সব ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জনগণকে সাথে নিয়ে সরকারের এই অপচেষ্টা মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। পরাজয় হবে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। হাম পরিস্থিতির খবর। দেশে হাম এবং উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে 15 মার্চ থেকে রোববার সকাল 8টা পর্যন্ত 179 জনের প্রাণ গেল। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। অন্যদিকে রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি হয়। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা ও হাসপাতালেও হাম নিয়ে এবং হামের উপসর্গ নিয়ে রোগীর ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, আর এতে করে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। ঢাকার 2 সিটিতে শুরু হয়েছে হামের টিকা দেয়া। রোববার নগর ভবনে কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হামের প্রকোপ কমে আসতে শুরু করেছে। আগামী 1 মাসে টিকা পাবে 10 লাখ শিশু। টিকা দেওয়া হচ্ছে বরিশাল এবং ময়মনসিংহ সিটিতেও। প্রথম দিনে উপস্থিত ছিল সন্তোষজনক, নির্বিঘ্নে শিশুদের টিকা দিতে পেরেছেন অভিভাবকেরা। সারা দেশে হামের প্রকোপ বাড়ার পর 5 এপ্রিল শুরু হয় হামের টিকার বিশেষ ক্যাম্পেইন। 30 উপজেলায় 12 লাখ শিশু পাবে টিকা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরই মধ্যে 5.5 লাখ বা লক্ষ্যমাত্রার 45% শিশু টিকার আওতায় এসেছে। ছিলাম সারাক্ষণই বাসাকে বেবিকে বাসা থেকে বের করতে একটা ভয় হচ্ছিল। বাচ্চারা যেভাবে অসুস্থ হইতেছে, হামের যেভাবে বাড়তেছে, এখন টিকা দেওয়ার পর আমরা অনেকটা নিশ্চিন্ত। বর্তমানে হাম জিনিসটা মহামারী আকার ধারণ করা জিনিসটা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতেছে বাচ্চাদের। যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে
সেভ করতে পারি। আমরা আশা করি সব শিশুরা টিকার আওতায় আসবে এবং হামের কারণে আর মৃত্যুর খবর আসলে পড়তে যায় না। 17 এপ্রিল রাত থেকে শুরু হচ্ছে এবারের হজের ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন 2026 সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ জন বাংলাদেশি, বেসরকারি ব্যবস্থাপনায় ৭২,৩44 জন ও সরকারিভাবে ৪,২৬০ জন। প্রতিবারই কোনো না কোনো বিড়ম্বনায় পড়ছেন হজযাত্রী বা ফিরে আসা হাজিরা। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কোনো অন্যায় অপরাধ হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। হাজিদের খেদমত করার জন্যে উনি নির্দেশ প্রদান করেছেন। হাজিদের যেভাবে সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। চলছে বর্ষবরণের আয়োজন, আর সেই আয়োজনে নির্ভয়ে সব ধরনের গান গাইতে চায় ছায়ানট। রোববার জানানো হয় পয়লা বৈশাখের দিন ভোর 6:30টায় শুরু হবে তাদের সুর, বাণী, ছন্দ। আয়োজকদের আশায় আয়োজনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। বর্ষবরণের প্রস্তুতি চলছে চারুকলাতেও। এসব আয়োজন সহ পয়লা বৈশাখে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কখনোই আমাদেরকে ভয় দেখিয়ে কখনো আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি, কারণ আমরা মনে করি আমাদের পরিচয় আমরা প্রতিষ্ঠা করেছি, এটাকে রক্ষা করব যে কোনো উপায়। স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুফটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসির পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না। বাংলা নববর্ষে প্রথমবারের মতো প্রায় 21,000 চাষি পাচ্ছেন কৃষক কার্ড, আর সেই সাথে প্রণোদনা হিসেবে তারা পাবেন বছরে 2,500 টাকা। রোববার কৃষিমন্ত্রী জানান টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা 10 ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছে কৃষিমন্ত্রী। তবে প্রথম ধাপে প্রাক পাইলটিং কার্যক্রম হিসেবে 10 জেলার 11 উপজেলায় 20,671 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কার্ড দেয়া হবে। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2,500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। কৃষির সাথে জড়িত আছে 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে বেড়েছে 24 টাকা 59 পয়সা করে, অর্থাৎ প্রতি লিটারের নতুন দাম 70 টাকা 10 পয়সা থেকে বেড়ে হয়েছে 94 টাকা 69 পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে এমনটি। রাত 12টা থেকে কার্যকর হচ্ছে এই নতুন দাম। এর আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC নির্ধারণ করত, তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা BERCর হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো। সুন্দরবন দস্যুমুক্ত করতে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি যৌথ অভিযান চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। রোববার দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় কথা জানায় কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। অভিযানে প্রশাসনের সকল বাহিনীর কর্মকর্তারা সম্পৃক্ত রয়েছে বলে জানান তিনি। দস্যুতা এবং বন অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজবাউল হক, আর এজন্য সবাই সহযোগিতা কামনা করেন তিনি। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যা 6:30টার দিকে তিনি কারামুক্ত হন। জেল সুপার জানান আদালতের নির্দেশনা অনুযায়ী জামিন প্রাপ্তির পর যথাযথ প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাবেক আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 89 বছর। রোববার বিকেল 5:45 রাজধানীর
বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট সহ 2 দফা জানাজা শেষে ব্যারিস্টার শফিক আহমদকে দাফন করা হবে। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার শফিক 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অংশীদারদের পুরস্কৃত করেছে শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে 34 জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিমউদ্দিন। 2025 সালে যাত্রা শুরু করে 1 বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফিড শিল্পের 3টি খাতে মোট 67টি পণ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে আকিজ এগ্রো ফিড লিমিটেড তাদের ব্যবসায়িক অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেয়। ভবিষ্যতে একটি টেকসই ও প্রসারিত অংশীদারিত্বের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করে আকিজ এগ্রো ফিড। নতুন সমন্বিত ব্যাংকিং প্ল্যাটফর্ম UCB1 এর যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে এখন থেকে গ্রাহকেরা সব ধরনের ব্যাংকিং সেবা এবং লাইফস্টাইল সুবিধা পাবেন এক জায়গাতেই। আধুনিক এই অ্যাপটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে UCB1 অ্যাপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয় এই প্ল্যাটফর্মে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলা, কিউআর পেমেন্ট এবং 50,000 টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধা রয়েছে। ব্যাংকিং সেবার পাশাপাশি কেনাকাটা ও ভ্রমণের টিকিট কাটার সুবিধাও পাবেন গ্রাহকেরা। অনুষ্ঠানে UCB চেয়ারম্যান শরীফ জহির এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ উপস্থিত ছিলেন। দেশের ক্ষুদ্র এবং মাঝারি খাতের উন্নয়নে 2000 কোটি টাকার তহবিল বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে SME বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। SME খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, SME ফাউন্ডেশনের অনুরোধে 300 কোটি টাকার তহবিল 2000 কোটি টাকায় উন্নীত হবে। এই টাকা প্রায় 15টি ব্যাংক এবং 4টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে SME প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছাবে বলে জানান মন্ত্রী। পণ্যের মধ্যে বৈচিত্র্য আনা এবং এই খাতে বেশি কর্মসংস্থান তৈরির জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান মন্ত্রী। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে SME ফাউন্ডেশন আয়োজিত এই মেলা 7 দিন ব্যাপী চলবে। এই 300 কোটি টাকার তহবিল 2000 কোটি টাকায় উন্নীত হবে ইনশাআল্লাহ। আমরা SME খাতের বিকাশ চাই, উত্তরোত্তর বিকাশ চাই। এই বিকাশের প্রয়োজনে যে বাস্তবসম্মত আহ্বান নিয়ে আপনারা এগিয়ে আসবেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আপনাদের সাথে থাকবে। সেন্ট গ্রেগরি হাই স্কুলে শেষ হলো 3 দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল। সমাপনী দিনে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সায়েন্স ফেস্টিভ্যালে ক্ষুদে শিক্ষার্থীদের ভাবনায় দৈনন্দিন জীবনের সমস্যাগুলোই প্রাধান্য পেয়েছে। তাদের উদ্ভাবনী সব প্রজেক্টে উঠে আসে সমাধানের উপায়। মেলার প্রায় অর্ধশত স্টলে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা। সমাপনী দিনে এক্সটেম্পোর স্পিচ এবং অ্যানাটমিক কোয়াস্টে হির ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নূর মোহাম্মদ আবরার রায়াত প্রথম স্থান অধিকার করে। জেনারেল সায়েন্স অলিম্পিয়াডে 5ম স্থান অধিকার করে রায়াত। এছাড়া কোল থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে দলীয়ভাবে 4র্থ স্থান অধিকার করে রায়াত, অয়ন ও ক্লিও। 3 দিনের এই সায়েন্স ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।